আজকের এই আলোচনায় আমরা শেখার একটা নতুন আর্কিটেকচার বা নকশা দেখব, মানে এমন কিছু কৌশল যা ঘন্টার পর ঘন্টা বইয়ের সামনে শুধু বসে থাকার ধারণাটাকেই পুরোপুরি বদলে দেবে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। শুরুতেই দেখুন মূল কথাটা কি। আমরা তো সারা জীবন শুনে এসেছি যে কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এই কথাটা কি 100% সত্যি? আমাদের আজকের সোর্স বলছে না, তার চেয়ে স্মার্টলি কাজ করাটা অনেক বেশি জরুরি। এটাই তো আসল প্রশ্ন, তাই না? এই যে আমরা বলছি স্মার্ট ওয়ার্ক, এর মানেটা আসলে কি? এটা কিন্তু কোনো জাদু নয়, বরং এটা হলো কিছু পরীক্ষিত কৌশল আর পদ্ধতির একটা দারুণ সমন্বয়। চলুন এই কৌশলগুলোই এবার এক এক করে দেখে নিই। তো প্রথমে আসুন সেই পরিচিত হতাশার গল্পটা দিয়ে শুরু করি, যা আমাদের অনেকেরই হয়। সারা দিন পড়া টেবিলে বসে আছি, কিন্তু পরীক্ষার খাতায় তার কোনো ভালো ফল দেখা যাচ্ছে না। এই চক্র থেকে বের হওয়ার উপায়টা কি? আমরা অনেকেই কিন্তু এই ভুল ধারণাটার মধ্যে আটকে থাকি। ভাবি যে যত বেশি ঘন্টা পড়ব রেজাল্ট তত ভালো হবে। কিন্তু এই ধারণাটা ভাঙা খুব দরকার। পড়ার পরিমাণ নয়, পড়ার কোয়ালিটি বা মানটাই আসল। আর সেই মান বাড়ানোর জন্যই আমাদের এই আর্কিটেকচারের প্রথম ধাপটাই হলো একটা শক্ত ভিত্তি তৈরি করা। মানে পড়াশোনা শুরু করার আগে নিজের পরিবেশ আর মনকে পুরোপুরি প্রস্তুত করে নেওয়া। এই প্রস্তুতিটাই কিন্তু বলে দেবে আপনার পুরো পড়ার সেশনটা কতটা কার্যকর হতে চলেছে। এই চেকলিস্টে একবার দেখুন, এগুলো কিন্তু কোনো সাধারণ টিপস নয়, এগুলো একেবারে অবশ্য পালনীয়। যেমন ফোনটাকে চোখের আড়াল করা, কি পড়বেন আর কতটা পড়বেন তা আগে থেকেই ঠিক করে নেওয়া, আর দিনের কোন সময়টায় আপনার এনার্জি লেভেল সবচেয়ে বেশি থাকে সেটাকে কাজে লাগানো। এই সব কিছু মিলেই আপনার মনোযোগের ভিত্তিটা তৈরি হবে। এখনই ব্যাপারটা কিন্তু বেশ মজার। আপনার চারপাশের শব্দেও পড়ার ওপর বিরাট প্রভাব ফেলে। সোর্স বলছে যখন কোনো সাধারণ বা সহজ কাজ করছেন তখন হালকা হোয়াইট নয়েজ, ধরুন ফ্যানের একটানা আওয়াজ, মনোযোগ ধরে রাখতে সাহায্য করতে পারে। কিন্তু যখন কোনো জটিল বিষয় নিয়ে বসছেন তখন কিন্তু সম্পূর্ণ নীরবতাই সবচেয়ে ভালো কাজ করে। একটা নির্দিষ্ট স্টাডি স্পেস বা পড়ার জায়গা থাকাটা যে কতটা কাজের তা এই স্লাইডটা দারুণভাবে বলছে। যখন আমাদের ব্রেন এটা জেনে যায় যে ওই নির্দিষ্ট চেয়ার টেবিলে বসার মানেই হলো পড়াশোনা, তখন ফোকাস করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। ব্যাপারটা অনেকটা যেন একটা সুইচ অন করার মতো। বেশ, আমাদের পড়ার মঞ্চ তো প্রস্তুত, এবার আমরা সরাসরি পড়ার পর্যায়ে ঢুকব। ঘন্টার পর ঘন্টা একটানা না পড়ে কিভাবে ছোট ছোট স্প্রিন্টের মাধ্যমে পড়াশোনাকে আরও কার্যকর আর মজার করে তোলা যায়, চলুন সেটাই দেখি। প্রথম কৌশলটার নাম হলো চাঙ্কিং। এর সহজ মানে হলো বিশাল একটা চ্যাপ্টার দেখে ঘাবড়ে না গিয়ে সেটাকে ছোট ছোট ম্যানেজেবল অংশে ভাগ করে ফেলা। কারণ আমাদের মস্তিষ্ক একবারে অনেক বড় তথ্যের চেয়ে ছোট ছোট তথ্য অনেক সহজে প্রসেস করতে আর মনে রাখতে পারে। এবার আসুন প্রোডাক্টিভিটির এক বড় শত্রুর সাথে পরিচিত হই, পার্কিনসন্স ল। সহজ কথায়, আপনি কোনো কাজের জন্য যতটা সময় দেবেন সেই কাজটা ঠিক ততটা সময়ই নেবে। মানে একটা ছোট টাস্কের জন্য যদি পুরো দিন হাতে রাখেন তাহলে দেখবেন কোনো না কোনোভাবে পুরো দিনই লেগে গেছে কাজটা শেষ করতে। তাহলে এই পার্কিনসন্স লকে হারানো যায় কিভাবে? সমাধানটা খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর। প্রত্যেকটা ছোট চাঙ্ক বা টাস্কের জন্য একটা বাস্তবসম্মত ডেডলাইন ঠিক করে ফেলা। এতে কাজটাও তাড়াতাড়ি হয়, আবার অতিরিক্ত চাপে বার্ন আউট হওয়ার ভয়ও থাকে না। এই স্লাইডে দেখুন ফোকাসড স্প্রিন্টের জন্য 3টে জনপ্রিয় পদ্ধতির তুলনা করা হয়েছে। পোমোডোরো টেকনিকের কথা হয়তো অনেকেই শুনেছেন, 25 মিনিট কাজ আর 5 মিনিট ব্রেক। আবার আমাদের সোর্সের লেখক নিজে 50 মিনিট কাজ আর 10 মিনিট বিরতির পদ্ধতিটা পছন্দ করেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং হল আলট্রাডিয়ান স্প্রিন্ট, যা আমাদের শরীরের প্রাকৃতিক 90 মিনিটের শক্তি চক্রের সাথে মিলে যায়। আচ্ছা, আমরা তো মনোযোগ দেওয়ার পরিবেশ তৈরি করে ফেললাম, সময়কেও ম্যানেজ করতে শিখলাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা তো এখনও বাকি। এই যে এত কিছু পড়ছি সেগুলো কিভাবে লম্বা সময়ের জন্য মনে রাখা যায়, চলুন আমাদের আর্কিটেকচারের ফাইনাল ধাপে যাওয়া যাক। এই কৌশলটা একটু অন্যরকম লাগতে পারে। সাধারণত আমরা কি করি, একটা চ্যাপ্টারের সব অঙ্ক শেষ করে তারপর পরের চ্যাপ্টারে যাই। কিন্তু ইন্টারলিভিং বলছে বিভিন্ন চ্যাপ্টারের বা এমনকি বিভিন্ন বিষয়ের সমস্যা একসাথে মিশিয়ে প্র্যাকটিস করতে।
এতে আমাদের ব্রেন আরও ভালোভাবে শিখে এবং সমস্যা সমাধানের ক্ষমতাও অনেক বেড়ে যায়। এবার দেখুন, রিভিশন দেওয়ার সবচেয়ে সাধারণ কিন্তু অকার্যকর পদ্ধতির সাথে সবচেয়ে শক্তিশালী পদ্ধতির পার্থক্যটা ঠিক কোথায়। একদিকে আছে শুধু বইয়ের পাতা উল্টে যাওয়া, যা একটা খুবই প্যাসিভ বা নিষ্ক্রিয় কাজ, আর অন্যদিকে আছে অ্যাক্টিভ রিকল, যেখানে ব্রেইনকে চ্যালেঞ্জ করা হয় তথ্য মনে করার জন্য। তাহলে এই অ্যাক্টিভ রিকল জিনিসটা করতে হয় কিভাবে? প্রসেসটা কিন্তু খুবই সহজ। এই স্লাইডে যেমন দেখানো হয়েছে, পড়া শেষ, বেশ, এবার বইটা পুরোপুরি বন্ধ করে দিন। তারপর একটা সাদা কাগজ নিয়ে যা যা মনে আছে সবটা নিজের ভাষায় লিখুন। সব শেষে বইটা খুলে মিলিয়ে দেখুন কোন কোন জায়গা আপনি ভুলে গেছেন, এবং শুধু সেই ভুলে যাওয়া অংশগুলোই আবার পড়ুন। এই কথাটা হলো অ্যাক্টিভ রিকলের মূল মন্ত্র। বই বন্ধ করে স্মৃতি থেকে লেখার এই অভ্যাসটাই কিন্তু আপনার শেখাটাকে একেবারে পাকাপোক্ত করে দেয়। এটা আপনার মস্তিষ্ককে একটা জোরালো সিগন্যাল পাঠায় যে এই তথ্যটা গুরুত্বপূর্ণ, একে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সেভ করতে হবে। আর ঠিক এই কারণে সোর্স এটাকে দীর্ঘমেয়াদী স্মৃতি তৈরি করার সবচেয়ে শক্তিশালী কৌশল হিসেবে দাবি করছে। ঘন্টার পর ঘন্টা বই রিডিং পড়ার চেয়ে এটা 1000 গুণে বেশি কার্যকর। তার মানে আসল কাজটা হলো শুধু পড়া নয়, বরং মনে করার চেষ্টা করা। তাহলে আমরা মনোযোগের ভিত্তি, কাজ করার কৌশল এবং জ্ঞান ধরে রাখার পদ্ধতি, এই সবগুলো নিয়ে আলোচনা করলাম। আর এই সব কিছুকে একসাথে মেলালেই তৈরি হয়ে যায় আপনার নিজস্ব শেখার ব্লুপ্রিন্ট বা নকশা। এই স্লাইডটা হলো আমাদের পুরো আলোচনার একটা সারমর্ম। একটা মজবুত ভিত্তি তৈরি করা, কাজকে ছোট ছোট অংশে ভাগ করা, নির্দিষ্ট সময় ধরে ফোকাস করা, বিভিন্ন বিষয় মিশিয়ে প্র্যাকটিস করা এবং সবশেষে অ্যাক্টিভ রিকলের মাধ্যমে রিভিশন দেওয়া। এই হলো স্মার্ট পড়াশোনার একটা সম্পূর্ণ আর্কিটেকচার। এই আলোচনা শেষে একটাই প্রশ্ন, এই যে এতগুলো শক্তিশালী টুলের কথা আমরা জানলাম, এর মধ্যে কোনটা আপনি আপনার পড়ার পদ্ধতিতে সবার আগে যুক্ত করতে চলেছেন? অ্যাক্টিভ রিকল নাকি মনোযোগের জন্য একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা? সিদ্ধান্তটা আপনার।